আচ্ছা, সবাই শুনেন একটু মনোযোগ সহকারে। সেটা হচ্ছিল আমরা শিখবো ছিল ডেভেলপমেন্ট, বুঝছেন? ডেভেলপমেন্টের জন্য ফার্স্টে শিখবো কি পিএসপি। আজকে থেকে ভালোভাবে আগায়েন আর ভুল করেন না। আমরা শিখবো কি পিএসপি। পিএসপি পরে শিখবো কি লারাভেল। আর পিএসপির ফ্রেম, পিএসপি ফ্রেমওয়ার্কের নাম হচ্ছিল কি লারাভেল। তার মানে লারাভেলটা আসে কোথায় থেকে? পিএসপি থেকে। আচ্ছা, এখন ফ্রেমওয়ার্ক তো আমরা তো বুঝি যে হচ্ছিল কি, যেখানে আমাকে এক্সাম্পল হিসেবে 10 লাইন কোড করা লাগতো। আর যখন আমি এটা ছিল 10 লাইনটা কখন ইউজ করব বলেন তো? যখন আমি পিএইচপি দিয়ে কাজ করব তখন এক্সাম্পল হিসেবে 10 লাইন লাগবে। কিন্তু ফ্রেমওয়ার্ক ইউজ করলে তখন আমার কি আনুমানিক 3 লাইন হয়ে যাবে। যেটা বোঝাতে পারছি? মানে ফ্রেমওয়ার্ক মানে আমার একটা ফ্রেম থাকবে, ওখানে সবকিছু দেওয়া থাকবে, যার শুধু ওটাকে আমাকে ব্যবহার করা শিখতে হবে। তাহলে আমরা শিখবো হলো পিএসপি। পিএসপিটা হচ্ছিল কি, ভালোভাবে মুখস্থ করবেন। পিএসপি হচ্ছে হলো সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএসপি কি, খাতায় বাসায় যা ভিডিও দেখে দেখে আবার নোট করবেন। পিএসপি হচ্ছিল কি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন সার্ভার কি, এই যে আমরা অনলাইনে যদি facebook.com দিয়ে যদি সার্চ করি, এখন এটা সার্চ করতেছি কোথায়? আমরা কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে। এই ব্রাউজারে যখন আমি এটা সার্চ করব, এই সার্চের এগেইনস্টে যা দেখতে পারবো ওই ডাটাগুলো আসে কোথায় থেকে? সার্ভার থেকে। কোথায় থেকে? সার্ভার থেকে। এখন এই যে সার্চ করলে সার্ভার থেকে যে ডাটাগুলো আসতেছে, এইটার জন্য যে ডেভেলপমেন্ট করতে হবে সেটার নাম হচ্ছিল কি ধরেন পিএসপি। এই জন্য পিএসপি কে বলা হয়েছিল কি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে আপনার সার্ভার নিয়ে যে কাজগুলো করবেন সেই কাজগুলো ডেভেলপমেন্টের জন্য কি লাগবে? পিএসপি লাগবে। কারণ পিএসপি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এইটুকু কি বুঝছেন? তাহলে আমরা প্রথমে শুরু করব কি পিএসপি। এখন পিএসপি দিয়ে শুরু করতে গেলে আমাদের প্রথমত হচ্ছিল দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছিল লাগবে কি সার্ভার, আরেকটা লাগবে হচ্ছিল কি বলেন, মনে আছে? পিএইচপি নিয়ে কাজ করতে গেলে কি লাগে? একটা লাগে সার্ভার, আর একটা লাগে কি ডাটাবেস। এই দুটো জিনিসই লাগে। ডাটাবেস নিয়ে কাজ করতে গেলে ডাটাবেসের আবার কি অনেক নাম আছে। একটা নাম হচ্ছিল কি মাইএসকিউএল, একটা হচ্ছিল কি ওরাকল, তারপর হচ্ছিল এসকিউএলাইট 3, তারপর আছে মঙ্গোডিবি। কি আছে? মঙ্গোডিবি। তারপরে আরো আছে। এখন আপাতত আমরা শিখবো ছিল কি মাইএসকিউএল। একটা শিখলে পোস্টগ্রেস আছে, একটা শিখলে কি বাকিগুলা অটোমেটিক শেখা হয়ে যাবে, কারণ সবই কি কনসেপ্ট সেম। এই যে ভিডিও করতেছি দেখে দেখে কিন্তু নোট করতে হবে। আচ্ছা, এখন ডাটাবেস লাগে, ডাটাবেসের নাম কি মাইএসকিউএল। আর এই যে একটা সার্ভার ইউজ করব, এই সার্ভারে একটা নাম আছে, তার নাম দিলাম কি আমরা, নাম হচ্ছিল কি অ্যাপাচি সার্ভার। কি সার্ভার? অ্যাপাচি সার্ভার। তাহলে যখন পিএইচপি করব, পিএইচপি নিয়ে কাজ করতে গেলে একটা লাগবে সার্ভার আর একটা লাগবে কি ডাটাবেস। ডাটাবেসের নাম মাইএসকিউএল, সার্ভারের নাম কি অ্যাপাচি সার্ভার। এখন যেহেতু আমরা লোকালে কাজ করতেছি, এখন সার্ভার আবার দুই প্রকার। কোন সার্ভার? এই সার্ভার আবার কয় প্রকার? টু টাইপস। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হলো লোকাল সার্ভার, একটা হচ্ছে হলো কি লাইভ সার্ভার। বিষয়টা বুঝেন? লোকাল মানে কি, আমি এখন যে পিসিতে আছি, যে কম্পিউটারে কাজ করতেছি, এটা হচ্ছে হলো লোকাল সার্ভার। আর লাইভ সার্ভার হচ্ছে হলো যেটা অনলাইনে। আমি একটা সফটওয়্যার বানালাম, আমি শুধু আমার এই ল্যাপটপ বা আমার এই মেশিনে আমি দেখতে পারতেছি, এটা অন্য কেউ দেখতে পারতেছে না। তাহলে আমি যে দেখতে পারতেছি এটাই ছিল কি লোকাল। আর যেটা আমার বাহিরে আমি ব্যতীত অন্য কেউ যখন দেখবে সেটাকে বলা হয় কি লাইভ। তার মানে আমি এই ব্রাউজারে গিয়ে আমি এখানে যা দেখবো সার্চ করে, এটাই ছিল কি লাইভ। আর সেটা ছিল কি লাইভ সার্ভার। সার্ভার কয় প্রকার? দুই প্রকার, লোকাল সার্ভার, লাইভ সার্ভার। এখন লাইভ সার্ভারে কাজ করতে গেলেও কি একটা সার্ভার পাইলাম লাইভ সার্ভার, আর কি আছে ডাটাবেস। এখন লাইভ সার্ভারে কাজ করতে গেলে সব দেয়া থাকে, সব কি দেয়া থাকে, কিন্তু লোকাল সার্ভারে করতে গেলে আমার কোনো কিছু দেওয়া থাকে না। এখন এই জন্য কি করতে হবে, এমন একটা সফটওয়্যার লাগবে, ভালোভাবে বুঝেন, এমন একটা সফটওয়্যার লাগবে যে সফটওয়্যারের মধ্যে কি এই সার্ভারও আছে,
ডাটাবেজও আছে। ক্লিয়ার? সার্ভারও আছে, ডাটাবেজও আছে, আর সেই সফটওয়্যার নাম হচ্ছিল কি জ্যাম্প। এখন দেখেন মনে পড়ছে কিনা। যেরকম আমরা কোডিং করার জন্য কি শিখছি, একটা শিখছিলাম হচ্ছিল কি সাবলাইম টেক্সট, আর একটা শিখছিলাম কি ভিএস কোড। এইভাবে কিন্তু অনেক সফটওয়্যার আছে। তাহলে এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে আমরা কোডিং করতেছি। ঠিক সেম ভাবে আমাদের পিএইচপি নিয়ে কাজ করতে গেলে একটা লাগবে সার্ভার, একটা লাগবে কি ডাটাবেস। এখন এই সার্ভারের মধ্যে লাইভ সার্ভারে সব দেওয়া থাকে, বাট আমি এখন কাজ করব লোকালে। লোকালে কাজ করার জন্য আমার কি দুইটা আছে, সার্ভার আর ডাটাবেস? নাই। এখন এই দুইটার জন্য কি করব, আমরা এমন একটা সফটওয়্যার ইনস্টল করব যেটার মধ্যে কি আছে, সার্ভারও আছে, ডাটাবেসও আছে। সেই সার্ভার বা ডাটাবেস আছে, সেই সফটওয়্যারটার নাম কি জ্যাম্প। এটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে গুগল ক্রোমে যাব, XAMPP জাম্প ডাউনলোড লিখলেই আমাদের এখানে কি চলে আসবে। তারপরে যে ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করলে এখান থেকে লেটেস্ট ভার্সন কত 8.0, এটা আছে কত 8.2.12। এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হলে ইনস্টল করব। এটা তো দেখানোর কিছু নাই। ডাউনলোড করার পর ইনস্টল করলে এই সফটওয়্যার থাকে কোথায় এটা কি জানি? সফটওয়্যার থাকে হচ্ছে হলো কোথায়, দিস পিসিতে আসবেন, যাবেন কোথায়, সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পর এখানে কি আছে, এই যে জাম্প আছে, এই যে সফটওয়্যারটা ইনস্টল করছি সেটা এখানে আসবে। এই জাম্পের মধ্যে ক্লিক করলে দেখবেন অনেক ফাইল আসবে। এর মধ্যে কোথায় ক্লিক করব, htdocs এ। htdocs এ ক্লিক করার পরে এখানে অনেক কিছু আসবে। আমরা কি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিস এ ক্লিক করব। এখান থেকে কোথায় টিক মার্ক দেব, হিডেনে। হিডেনে দিয়ে অ্যাপ্লাই দেব, ওকে দেব, এখানে এসে ওকে দেব, এখানে এসে ওকে দেব। এখন এটা যাচ্ছে না কেন, কারণ আমাদের এই ভিউ থেকে এই যে হিডেন আইটেম কি দেওয়া, টিক মার্ক দেওয়া, এটাকে আমরা আনচেক করে দেব, তাহলে ওইটা থাকবে না। তাহলে এই কাজটা হলো প্রথমবার আমাদের করতে হবে সবারই, সেটা বুঝছেন, ভিডিও দেখে দেখে করতে হবে। এখন পিএইচপি নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আরেক স্টেপ ব্যাগে আসতে হবে। ব্যাগে আসার পরে এই যে সবার নিচে আসলে কি আসবে, জাম্প কন্ট্রোল। আমি আবার কাটিয়ে দিচ্ছি, এটাতে আবার ভালোভাবে ঢুকতেছি। যাব কোথায় আমরা, আরে দিস পিসি থেকে যাব, এখান থেকে কোথায় যাব, সি ড্রাইভে যাব, কোথায় যাব, জ্যাম্পে যাব। যাওয়ার পর নিচে আসব, এখানে কি আছে, জাম্প কন্ট্রোল exe। অথবা এই যে উইন্ডোজ সার্চ বক্সে যাব, সার্চ বক্সে গিয়ে এখানে জ্যাম্প লিখবো, জ্যাম্প লিখলে এখানে চলে আসছে জ্যাম্প কন্ট্রোল প্যানেল। এখান থেকে ক্লিক করলে ওপেন হবে, এখান থেকে জ্যাম্প কন্ট্রোল ক্লিক করলে কি হবে, ওপেন হবে। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এরপরে দেখেন এখানে আসলে আমাদের সার্ভার ছিল কয়টা, পিএইচপি নিয়ে কাজ করতে গেলে একটা সার্ভার, অ্যাপাচি, ডাটাবেস কি মাইএসকিউএল। এখন আমরা এখানে গেলে দেখেন এই যে এখানে কি লেখা আছে, অ্যাপাচি, আর এখানে কি লেখা আছে, মাইএসকিউএল। এখন এই দুইটা আছে, এইভাবে আছে, কিন্তু আমরা প্রথমবার ওপেন করলে এইভাবে থাকবে। তখন আমরা কি করব, এই অ্যাপাচি সার্ভার এটাকে স্টার্ট দেব, আর এই মাইএসকিউএল এটাকে কি করব, স্টার্ট দেব। এই দুইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এই দুইটা হয়ে গেলে এরপর এটা কাটে দেব। ক্লিয়ার? এটা কাটলে পরে এটা কিন্তু ক্লোজ হয় না। এটা কাটলে যতক্ষণ না আমরা শাটডাউন না দেব ততক্ষণ এটা চলতেই থাকবে। এখন আমাদের যেটা সেটা ওপেন হইলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আবার দিস পিসিতে যাব, জাম্পে যাব, এখান থেকে htdocs, htdocs এ যাব। এইখানে আমাদের কোনো কিছু নাই। এখন আমরা আগে HTML CSS এর একটা প্রজেক্ট করলে কি করতাম, একটা প্রজেক্টের ফোল্ডার নাম দিতাম, তার মধ্যে অ্যাসেট টু সেট অনেক কিছু দিতাম। এখন এইখানে যেটা করব, একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে গেলে সর্বপ্রথম আমাদের একটা ফোল্ডার নাম দিতে হবে। এই ফোল্ডার নামে মনে করেন যে আমাদের একটা প্রজেক্টের নাম, ডোমেনের নাম। এখন ফোল্ডারের নাম দিলাম ধরেন ই-কমার্স বা ইকম, কি দিলাম আমরা এখানে, ইকম দিলাম। এই ফোল্ডারটা তৈরি করলাম কিসের মধ্যে বলেন তো, htdocs এর মধ্যে। মনে রাখতে হবে যত প্রজেক্ট করব
সব htdocs ফোল্ডারের মধ্যে করব। এখানে ইকম একটা প্রজেক্ট করলাম, এখানে আমি আরেকটা প্রজেক্ট করব, এখানে আমি আরেকটা প্রজেক্ট করব। এই জন্য এই প্রজেক্টের নাম দিলাম ধরেন হলো ফার্মেসি। সেটা ভালোভাবে বুঝেন। তারপর আমার প্রজেক্ট হলো কয়টা? দুইটা। এবার যত ক্লায়েন্টের কাজ করবেন, যত প্রজেক্ট নতুন নতুন হবে, এইভাবে একটা করে ফোল্ডার বানাইতে হবে। ক্লিয়ার? এখন আমি কাজ করব ইকম। ইকম ফোল্ডারের মধ্যে কোনো কিছু আছে? নাই। এখন আমি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আগে তো ওই যে index.html এ ক্লিক করলে ওপেন হইতো, কিন্তু এখন কিন্তু আর ওপেন হবে না। এখন কি করতে হবে? সর্বপ্রথম লিখতে হবে লোকাল হোস্ট। কি লিখতে হবে? লোকাল হোস্ট। আমি কাজ করতেছি কোথায়? লোকাল না লাইভে? লোকালে। তার জন্য কি লিখতে হবে? লোকাল হোস্ট। এরপরে দিতে হবে স্ল্যাশ। স্ল্যাশ দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের নাম। আমি এখানে প্রজেক্ট আছে কয়টা আমার বলেন তো? দুইটা। আমি এখন কোন কোন প্রজেক্ট রান করব, ইকম না ফার্মেসি? ধর আমি ইকম নিয়ে কাজ করতেছি, ইকম। তাহলে এখানে লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ কি লিখবো? ইকম। লিখে এন্টার প্রেস করব। ওই নামটা এখানে দিতে হবে লোকাল হোস্টের পরে। আর index.html এ ক্লিক করলে ওপেন হইতো, এখন সে ওপেন সিস্টেম নাই। এখন লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্টের নাম। এটাকে কি বুঝছেন সবাই? ক্লিয়ার? আজকে তো যা দেখাবো এটা কিন্তু আর না দেখানোর জন্য লাগে, আর বারবার ভালোভাবে বাসায় গিয়ে প্র্যাকটিস করে ক্লিয়ার হইতে হবে, যেন আমি ধরলেই বুঝতে পারে। কারণ এগুলোই বেসিক, এগুলো পারলে সামনে প্রজেক্ট কপি পেস্ট মারতে পারবে। এখন লোকাল হোস্ট স্ল্যাশ ইকম লেখার পর এখানে কোনো কিছু আছে? লেখা আছে কি ইন্ডেক্স অফ ইকম, মানে এখানে কোনো কিছু নাই। এখন এই প্রজেক্টের মধ্যে ফোল্ডারের মধ্যে আমি সর্বপ্রথম একটা ফাইল বানাবো। কি বানাবো? একটা ফাইল। সেই ফাইলের নাম দেব index.php। আগে কি দিতাম? index.html। এখন দেব কি, মানে যে ফাইলে যে নামই দেই, কিন্তু .php দেওয়াই লাগবে। এখানে দিলাম index.php। আর কোনো ফাইল আছে? এখন যদি আমি এখানে এসে রিলোড দেই, তাহলে দেখবেন যে আগে যে লেখাটা ছিল না থাইকা এখন পুরো ফাঁকা আসবে। তার মানে কি লোকাল হোস্ট স্ল্যাশ ইকম যখন দেব, এটা দেওয়ার পর অটোমেটিক সর্বপ্রথম কোন ফাইল রান হচ্ছে? index.php। এখন যদি আপনি index.php না দিয়া এখানে দিলেন trace.php, এখন যদি আপনি এখানে এসে রিলোড দিতেন, তাহলে দেখেন এখানে কি লেখা আছে? trace.php। আগের সেই লেখা অটো চলে আসছে। তার মানে এই লেখাটা দেওয়ার পরে অটোমেটিক যে প্রথম ফাইল একটা রান হয়, সেই ফাইলটা কোন ফাইল রান হয়? ইন্ডেক্স। এখন PHP হলো .php, HTML হলো .html। তবে এই আমাদের ডেভেলপমেন্টের জন্য যে কোনো প্রজেক্টের মধ্যে প্রথম ফাইল রান হবে যেটা, সেটার নাম হলো ইন্ডেক্স। সেটার নাম কি? ইন্ডেক্স। তার মানে এই প্রজেক্টটা রান করলে এই index.php এটা প্রথমে অটোমেটিক রান হয়ে যাবে। কি হবে? অটোমেটিক রান হয়ে যাবে। এখন আমি রিলোড দিচ্ছি, দেখেন এখন কিন্তু কোনো কিছুই নাই। নাই মানে কি আমার এই ফাইলের মধ্যে কোনো কোড নাই, যার জন্য পেজটা কি আসছে? একদম পুরো ব্ল্যাঙ্ক চলে আসছে। এখন বলেন একটা প্রজেক্ট রান করলে সর্বপ্রথম কোন ফাইলটা রান হয়? হুম? তাহলে কি বিষয়টা বুঝছেন? এর থেকে কিন্তু ক্লিয়ার করে বোঝানো আমার কোনো অপশন নেই। আর এইটাই এগুলো, এর বাইরে কিছু নাই। সর্বপ্রথম রান হয় কোনটা? index.php। এখন যদি আপনার অন্য একটা ফাইলের প্রয়োজন হয়, আবার কি করবেন? আবার এখানে যারা ফাইল ক্রিয়েট করবেন লিখবেন ধরেন about.php, তারপরে contact.php। এভাবে যত ফাইলের প্রয়োজন হবে সব কি করতে হবে? এইভাবে ফাইল বানাইতে হবে। আবার এরপরে যেটা আছে, ওই যে যদি বলেন যে এখানে একটা ফাইল ফোল্ডার বানাবেন, লিখলেন কি অ্যাসেট। অ্যাসেটের মধ্যে আবার কি দিবেন? ইমেজ ফোল্ডার, এখানে কি সিএসএস ফোল্ডার, জেএস ফোল্ডার, এগুলোর মতোই থাকবে। কিন্তু আপনার ফাইলের এক্সটেনশন নাম দিতে হবে কি ডট পিএইচপি। আগে যে নাম দেন দেন, কিন্তু কি দিতে হবে? ডট পিএইচপি দেওয়াই লাগবে। আর ইন্ডেক্স দিলে কি হয়? সর্বপ্রথম এই প্রজেক্টটা রান হয় বা এই ফাইলটা রান হয়। এটা কি বুঝাতে পারছি? বুঝছেন সবাই?
আচ্ছা, এখন আমরা কি করলাম, রান করলাম, এখানে কি কোনো কিছুই নাই। অথবা আবার দেখেন লোকাল হোস্ট স্ল্যাশ ইকো, আপনি এখানে ডিরেক্টলি লিখতে পারতেন index.php, index.php লিখলে তখন অটোমেটিক দেখেন এইটাই রান হচ্ছে। বুঝতে পারছি? আবার যদি অন্য একটা ফাইল দিতেন about.php, তখন আবার এখানে লেখা লাগতো কি about.php, কি লেখা লাগতো about.php। আমি লিখেও যেতে পারবো, অথবা যদি লিঙ্ক আপ করি সেই লিঙ্কের মাধ্যমে অটোমেটিক যাবে। এখন about.php নাই, তার জন্য কি লেখা আসছে not found। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই index.php এর মধ্যে কি করব, এই ঠিক এখানে যাব, এখানে যাওয়ার পর আমাদের যে ভিএস কোড বা সাবলাইন, ওইখানে কি করব, প্রজেক্টটা অন করব, প্রজেক্টটা কি করব, অন করব। আচ্ছা, এবার দেখেন, এখন এই যে যে আমাদের index.php, এটা আসলাম, এটা আসার পরে ভালোভাবে বুঝেন, কোন একটা এই পিএইচপি তে যদি কাজ করি, যেরকম এইচটিএমএল নিয়ে কাজ করলে আমাদের HTML5 এর কি একটা স্ট্রাকচার ছিল না, পিএইচপি নিয়ে কাজ করতে গেলে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা হচ্ছে হলো লেস দেন, গ্রেটার দেন, কোশ্চেন বোধক চিহ্ন হবে দুইটা, এই মিশানো এটার সাথে হবে পিএইচপি, আর পরেরটা দরকার নেই। বুঝছেন কিনা দেখেন, লেস দেন আর কি আছে, গ্রেটার দেন, কোশ্চেন বোধক চিহ্ন, এইটুক ধরেন একটা পার্ট, আর এই পিএইচপি শেষ করার জন্য এইটা। বুঝাতে পারছি? হ্যাঁ, এখন আপনি ইন্টার দিয়ে নামাই দেন, ঝামেলা শেষ, এর মাঝেই কাজ হবে। আমি আবারও বলে দিতেছি সুন্দরভাবে, লেস দেন, গ্রেটার দেন, দুইটা কোশ্চেন বোধক চিহ্ন দেবেন, তারপরে লিখবেন পিএইচপি, পরে হচ্ছে ইন্টার দিয়ে নামাই দিবেন। তার মানে কি, এটা হলো পিএইচপি শুরু, এটা পিএইচপি কি শেষ। বুঝাতে পারছি? আচ্ছা, এখন পিএইচপি শুরু শেষ তো বুঝলাম, এখন এর মাঝে হচ্ছে হলো আমাদের পিএইচপির কোড করতে হবে। পিএইচপি কি করতে হবে, কোড করতে হবে। এই যে কমেন্ট করলাম, কমেন্ট তো বুঝছি, কমেন্ট করলে কি হবে না, এইটা রান হবে না। তার মানে এইখানে হচ্ছে আমাদের পিএইচপি কোডটা কোড করতে হবে। এখন পিএইচপি কোডটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো, পেজের অ্যাক্সেস পাই নাই বলে, বুঝছেন? হ্যাঁ, তো পরে দিও। আচ্ছা, এখন এইখানে পিএইচপি কোড করতে হবে। এখন পিএইচপি কোড করার জন্য দেখেন, মুখস্থ করার কিছুই নাই, সুন্দরভাবে W3 স্কুলের মধ্যে পিএইচপি তে যাবে, এই যে পিএইচপি টিউটোরিয়ালে যাব, এখানে দেখে দেখে প্র্যাকটিস করবেন, সমস্যা নাই। দেখেন পিএইচপি এখানে যা আছে আছে, সবই আছে, ইন্ট্রো, ইনস্টল, সিনট্যাক্স, এই সিনট্যাক্সে যাব। পিএইচপির সিনট্যাক্সে গেলে এই যে নিচে আসি, এই যে দেখেন এখানে কিন্তু দিয়ে দিছে, আপনি যে ভুলে যাবেন ভুলে যান, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই W3 স্কুলে আসলে তো এটা সারা জীবন তো কোডটা থাকবেই। এইখানে এসে এই যে সিনট্যাক্সে ক্লিক করলে কিন্তু সে বলে দিতেছে যে এই যে এইটা শুরু, এইটা কি শেষ, এবং মাঝখানে কি করতে হবে, পিএইচপি কোড গোস হিয়ার, মানে এখানে পিএইচপির কোডটা আমাদের লিখতে হবে এই জায়গা। বুঝতে পারছি? ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, ভুলে গেলেন, কিন্তু এখানে সেখানে দেখলে মনে পড়বে। এবং সে কি বলছে, ডিফল্ট ভাবে পিএইচপি এক্সটেনশন কি থাকে, ডট পিএইচপি, আগে যে নাম দেন দেন, কিন্তু পরে কি করতে হবে, ডট পিএইচপি দিতেই হবে। এরপরে এইখানে একটা ফাংশন ইউজ করছে যার নাম কি ইকো। এই যে একটু উপরে আসলে সে বলে দিছে যে পিএইচপি স্ক্রিপ্ট দ্যাট ইউজেস পিএইচপি ইকো ফাংশন, তার মানে ইকোটা কি একটা ফাংশন। এখন এটা মনে নাই থাকতে পারে, এখান থেকে দেখলে বুঝবেন, আর যদি এটা নোট করে রাখেন তাহলে আরো ভালো, কারণ এটা দুই একবার কাজ করলে কিন্তু আর বলার অসম্ভাবনা কিছুই নেই। এখন এই ইকোটা কি একটা ফাংশন। এখন এটা কার ফাংশন বলেন তো, পিএইচপির ফাংশন। কার ফাংশন, পিএইচপি। এখন আমি এখানে লিখবো ইকো, ইসিএইচও,
এখানে কি লিখবো? ইকো। ইকো একটা ফাংশন। ইকো কি একটা ফাংশন। ইকো লিখলাম। ইকো লেখার পর এখানে আমি লিখলাম হচ্ছে হলো 2 যোগ 2। এখন এই লাইনটা আমাকে কি করতে হবে? শেষ করতে হবে। শেষ করার জন্য কি করতে হবে? সেমিকোলন দিতে হবে। কি দিতে হবে? সেমিকোলন। এখন কথা হলো যে স্যার ইকো তো একটা ফাংশন, আমরা জানি ফাংশনের সিনট্যাক্স কোনটা? এইটা। এটা মানে কি? ফাংশনের সিনট্যাক্স। আর তার আগে কি থাকে? ফাংশনের কি থাকে? নাম থাকে। তাহলে আমার হিসাব অনুযায়ী তাহলে কি আসবে? হিসাব অনুযায়ী এখানে আসবে ইকো, তারপরে ফাংশনের নাম, তারপরে সেমিকোলন। বিষয়টা কি বুঝতে পারছি? তারপরে এর মাঝে লিখবো হচ্ছে কত? 2 প্লাস 2। এখন দেখেন বুঝছেন কিনা? তার মানে দুইটা কিন্তু সেম কনসেপ্ট। মানে ইকো লেখার পরে এই ফাংশন চিহ্ন দিলেও হবে, আর যদি আপনি এখান থেকে ইকো লেখার পরে একটা স্পেস দেন অটোমেটিক সে ফাংশন নিয়ে নেয়। মানে ওদের সিস্টেম এইটা আছে। এখন আমরা দুইটাই জানি যে ফাংশন চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। ক্লিয়ার? আচ্ছা, ইকো স্পেস 2 প্লাস 2। এখন দিলাম সেভ। সেভ দেওয়ার পরে এই যে আমাদের প্রজেক্ট, এটা কাদের প্রজেক্ট? আমাদের প্রজেক্ট। এখন এখানে এসে রিলোড দিলেই দেখবেন যে দেখেন 4 চলে আসছে। তার মানে 2 যোগ 2 দিলে কত আসে? 4। এটা কিন্তু অটো আসছে না? আচ্ছা, তাহলে 2 যোগ 2 দিলে কত আসে? 4। এটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন। আপনি যদি এখানে 2 মাইনাস 2 দেন তাহলে আউটপুটে কত আসবে? 0। দেখছেন? এখন কিন্তু আমরা যে কোনো দুইটি সংখ্যা যোগফল বিয়োগফল করলে অটোমেটিক হয়ে যাচ্ছে। আর যদি HTML দিয়ে করতাম তাহলে কি এটা হইতো? দেখেন, এই জায়গায় আমি কাট করব, কাট করে HTML5 দিলাম। HTML5 দেওয়ার পরে এখানে আমি এখন কি করব? এখানে আমি লিখলাম হচ্ছে হলো 2 যোগ 2। সেভ দিলাম, রিলোড দিলাম। যাই লিখতেছি তাই আসতেছে। যাই লিখতেছি তাই আসতেছে, কিন্তু যোগ আর কিন্তু আসতেছে না। তার মানে বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পরে কি পিএইচপি তে কি করে? ইকো ফাংশনটা কি করে? ইকো ফাংশনের মধ্যে আমি যা লিখবো এখানে কি করবে? সেটাই শো হবে। তাহলে আবার কি করব? কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে কি লিখবো? পিএইচপি। এখন ইকো মানে কি? এই ইকোর মধ্যে ফাংশনের মধ্যে যা লিখবো তাই শো হবে। এখন 2 যোগ 2 বাদ দেয়া আমি কোনো একটা লেখালেখি কি করব? শো করাবো। এখন লেখালেখি শো করাতে গেলে লেখালেখি কি? অনেক টেক্সট, অনেক টেক্সট। আর যখন অনেক টেক্সট হবে তখন সেইটার টাইপ হবে কি? স্ট্রিং। আর স্ট্রিং নিয়ে কাজ করতে গেলে কি দিতে হবে? কোটেশন। হয় সিঙ্গেল কোটেশন আর না হয় ডাবল কোটেশন। এখন আমি এখানে লিখলাম যে হ্যালো বাংলাদেশ। লাইনটা শেষ করার জন্য কি করতে হবে? সেমিকোলন দিতে হবে। সেভ দেব। এখন রিলোড দিলে এখানে কি লেখা আসবে? হ্যালো বাংলাদেশ। সেটাকে বুঝতে পারছি? এখন পিএইচপি সুবিধাটা কি দেখেন, আমি এখানে কোড করছি না। এখন কন্ট্রোল ইউ দিলে দেখেন তো এখানে কি লেখা আছে? শুধু হ্যালো বাংলাদেশ আসছে, বাট এই যে আমার ডেভেলপমেন্টের কোড এগুলো কি আসতেছে? এগুলো কিন্তু আসতেছে না। তার মানে এইটাই হচ্ছে ডেভেলপমেন্ট। এখন এইটার পরিবর্তে আমি যদি HTML5 লিখতাম এবং এখানে যদি আমি একটা h1 ট্যাগের মধ্যে যদি লিখতাম যে হ্যালো রাজু, সেভ করলাম, এখানে সাথে রিলোড দিলাম, এখানে কি আসছে? হ্যালো রাজু। এখন কন্ট্রোল ইউ চাপ দিলে দেখেন আমার যত কোড সবই চলে আসে না? সব আসছে না? আচ্ছা, কিন্তু পিএইচপি তে করছিলাম তখন কি আসছিল? আসে নাই। এখন আমি যে HTML এ কোড করতেছি এখানে চাইলে কি আমি পিএইচপি ইউজ করতে পারবো? মানে পিএইচপি ইউজ করতে পারবো? পারবো না? এই HTML এর মধ্যে আমি কি পিএইচপি ইউজ করতে পারবো? অবশ্যই পারবো। কারণ কেন পারবো? আমাদের এখানে পেজের নাম কি আছে? ডট পিএইচপি। ডট পিএইচপি আছে মানে কি আমরা এখানে পিএইচপির কোড ব্যবহার করতে পারবো। কার উপরে পারবো? HTML এর এই প্রজেক্টের উপরে। এখন এই যে হ্যালো রাজু আছে, এই হ্যালো রাজুটা আমি কাট করে দেব। কাট করে আমি এখানে পিএইচপির সিনট্যাক্স লিখবো। দেখেন এখানে কি লিখবো? পিএইচপির সিনট্যাক্স। এখন এখানে আমি লিখবো ইকো।
কারণ আমরা তো জানি কোনো একটা কিছু যদি আমি শো করাইতে যাই এই কোডের মধ্যে, তাহলে আমাকে কোন ফাংশন লিখতে হবে? ইকো ফাংশন। এখন ইকো ফাংশনের মধ্যে আপনি এখন লেখেন কোটেশন দিয়ে যে হ্যালো নেক্সা, সেমিকোলন দিয়ে শেষ করেন, সেভ দেন। এখন আপনি যদি এখানে এসে রিলোড দেন তাহলে দেখবেন যে হ্যালো কি চলে আসছে? নেক্সা। এখন কন্ট্রোল ইউ দেন, এখন দেখেন এই হ্যালো নেক্সা চলে আসছে, বাট আমার পিএইচপি এর কোড কি এখানে শো হইতেছে? এই যে দেখেন, এই যে আমি যে পিএইচপি কোড করছি এগুলোকে শো হচ্ছে? শুধু আমার কি শো হচ্ছে? এই লেখাটা শো হচ্ছে, এই ইকো টিকো পিএইচপি কোনো কিছু শো হচ্ছে না। তার মানে এটাই হলো কি পিএইচপি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাই হলো ডেভেলপমেন্ট। আপনি কোন কিভাবে ডেভেলপমেন্ট করতেছেন কেউ দেখতে পারবে না, জাস্ট সে শুধু ভিজুয়ালাইজ যা দেখাবেন সেটাই আসবে। আমি এখানে কি দেখাইতেছি? হ্যালো নেক্সা দেখানোর জন্য কোন ফাংশন ইউজ করছি? ইকো। এখন আপনি এখানে যা দেখাবেন এই দেখানোর জন্য আপনাকে ইকো ব্যবহার করাই লাগবে, ইকো ব্যবহার করাই লাগবে। ইকো ছাড়া কিন্তু আপনি এখানে দেখাইতে পারবেন না। মানে ডেভেলপমেন্ট যা করবেন করবেন, এখানে কোনো একটা শো করাইতে গেলেই আপনার ইকো লাগবে। বুঝতে পারছি? এখন পিএইচপি সিনট্যাক্স, পিএইচপি ব্যবহার করা, পিএইচপি ফাইল তৈরি করা, রান করা, এগুলো কি ক্লিয়ার? শিওর তো? না না, আপনার তো একটা কি হয়, আপনার এইচটিএমএল এর কাজ কি? ডিজাইনের কাজ। আপনি একটা টেমপ্লেট দাঁড় করাবেন, এখন ওই টেমপ্লেটের মধ্যে তো ডেভেলপমেন্ট করতে হবে। আপনার ডেভেলপমেন্টের মধ্যে টেমপ্লেট ব্যবহার করতে পারবেন না। এখন এক্সাম্পল হিসেবে কি হইলো দেখেন বিষয়টা, যে বুঝছেন এখানে লেখা আছে কি হ্যালো তামিম। এখন এইটা তো ডিজাইনার করে দিয়েছে। এখন আপনার নাম তামিম, আপনি ক্লায়েন্টের কাজ করে দিয়েছেন, ক্লায়েন্টের নাম হচ্ছিল ধরেন ইব্রাহিম। এখন এটা তো স্ট্যাটিক ডিজাইন। এখন ইব্রাহিম যদি ইব্রাহিম তামিমের পরিবর্তে ইব্রাহিম বসাইতে চায়, তাহলে তার কি করতে হবে? তার কোডিং এর মধ্যে যাইতে হবে, তারপরে লিখতে হবে ইব্রাহিম। তাহলে এখানে কি চলে আসলো? তাহলে এখানে চলে আসলো ইব্রাহিম। বিষয়টা বুঝেন? এখানে চলে আসলো কি ইব্রাহিম। এখন এইভাবে তো কোডিং করে তো আর মানে ক্লায়েন্টের সম্ভব না চেঞ্জ করা, তাহলে তো আর ডেভেলপারের কাজ দেবে না সে যদি জানে। এখন আমাকে কি করতে হবে? এইখানে এমন একটা ডাইনামিক অপশন করতে হবে যেন ক্লায়েন্ট যা দেবে এটা এখানে অটো চলে আসবে। কি চলে আসবে? অটো। এর জন্য আমাদের কি করতে হবে? এখানে চেঞ্জ করে লিখতে হবে পিএইচপি। কি লিখতে হবে? পিএইচপি। এখন লিখতে হবে ইকো, ইকোর মধ্যে কোটেশন দিতে হবে, সেমিকোলন দ্বারা শেষ করতে হবে। এখন আমি ইন্টার নামায় দিলে হচ্ছে, এক লাইনে রাখলেও হচ্ছে। দেখেন বুঝছেন বিষয়টা? হ্যাঁ, আমি ইন্টার দিলে হয়, এখানে রাখলে হয়। এখন আমি এখানে দিলাম যে ইব্রাহিম পরিবর্তে কি দিলাম? রাজু। এখন সেভ করে রিলোড দিলাম, এখানে কি চলে আসছে? রাজু চলে আসছে। এখন রাজুর পরিবর্তে যদি আমি এখানে সুমন দেই, তাহলে এখানে কি চলে আসবে? সুমন চলে আসবে। এখন এই যে এইখানে যে জিনিসটা চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা আমরা এখন ডাইনামিক করব। কি করব? ডাইনামিক। এখন ডাইনামিক করার জন্য কি করব? এই উপরে এসে আবার আমরা পিএইচপি একটা শুরু করব। কি করব? পিএইচপি শুরু করলাম। এখন পিএইচপি তে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তার জন্য লিখতে হবে ডলার সাইন নাম। আমরা ভেরিয়েবল আসবো, জাস্ট দেখাচ্ছি নাম। এই নামের মধ্যে আমি দিলাম হলো জয়। বিষয়টা বুঝেন? এখন এই যে সুমন, এই সুমনের জায়গায় আমি লিখবো ডলার সাইন নাম। এখানে কি লিখবো? ডলার সাইন নাম। বিষয়টা বুঝেন? তাহলে এই নামের মধ্যে কি আছে? জয়। এই নামটা চলে আসবে কোথায়? এই যে এইখানে। এখন আপনার রিলোড দিলে কি আসতেছে? জয় আসতেছে। আবার এই জয়ের পরিবর্তে যদি লেখেন যে জয় শেখ, তাহলে এখানে অটোমেটিক কি চলে আসতেছে? হ্যালো। হ্যালো কিন্তু ফিক্সড, জয়ের পরে কিন্তু চলে আসতেছে। কারণ আমরা ডাইনামিক করছি কোথায়? হ্যালোর পরেই তো ডাইনামিক করছি। হ্যালোর পরে করছি না? তার মানে হ্যালোটা কিন্তু ফিক্স থাকবে, এইখানে যা কি হবে? পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছি? আবার আপনি যদি কালার যদি ডাইনামিক করেন, কালার, তাহলে এখানে এসে ডলার সাইন লিখলেন কি কালার ইকুয়াল কোটেশন, কালারের মধ্যে দিলেন হলো কি আরইডি রেড। কি লিখলেন? রেড। এখন আমরা জানি কি করতে হয়, ইনলাইন সিএসএস করতে গেলে লিখতে হয় কি স্টাইল, তারপর লিখতে হয় কি কালার কোলন কি রেড।
কিন্তু আমরা কি করছি, এই রেডটাই তো আমরা ডাইনামিক করছি না? তার জন্য আমরা কি করব, রেডটা কাইটে দেব। এখান থেকে রেডটা কাইটে লিখতে হবে পিএইচপি সিনট্যাক্স। লিখতে হবে কি পিএইচপি সিনট্যাক্স, লিখতে হবে কি ইকো। ইকো লেখা লিখতে হবে কি ডলার সাইন কালার। দেখেন বুঝছেন কিনা, এই কালার কোন, এখানে কি আসবে বলেন তো, এই যে রেডটা চলে আসবে। এখন যদি আপনি রিলোড দেন, দেখেন যে আপনার লাল হয়ে গেছে। তার মানে ইকো, ইকো তো লাগবে, কারণ কেন, আপনি এই যে কালারের মধ্যে কি আছে রেড, এই রেডটা যখন আপনি এখানে নিয়ে আসবেন তখন তো ইকো লাগবেই। ইকো না হলে হবে না। আবার কি লাগবে, এই যে পিএইচপির সিনট্যাক্স, এই সিনট্যাক্সও লাগবে, এই সিনট্যাক্সও লাগবে। বুঝতে পারছি? এখন রেডের পরিবর্তে আপনি এখানে চেঞ্জ করেন, নাম দিলেন কি ব্লু, এখানে যা রিলোড দেন দেখেন ব্লু হয়ে গেছে। আপনি এখানে যা ব্লুর পরিবর্তে জিআরডব্লিউএন গ্রিন দেন, এখানে যা দেখেন যে গ্রিন হয়ে গেছে। এখন আপনি ফন্ট সাইজ ইউজ করবেন, কি ইউজ করবেন, ফন্ট সাইজ। তাহলে আপনি এখানে যা লেখেন ডলার সাইন এফওএনটি ফন্ট, ফন্ট ইকুয়াল, এর মধ্যে লেখানো হচ্ছিল ধরেন 20 পিক্সেল, কত লিখলেন 20 পিক্সেল। এখন এই যে এটা ইউজ করতে হবে কোথায়, স্টাইলের মধ্যে। এখন এই যে কালার, এই কালারের কাজ কি এতটুকু শেষ না? হ্যাঁ, এরপরে কি হবে, আরেকটা হবে। তাহলে এখানে কি দেবো, একটা লাইন শেষ করার জন্য কি হবে, সেমিকোলন। পরে আবার কি করবেন, পরে আবার এই লেখাটাকে কপি করেন, এক্সাম্পল হিসেবে কপি করে এখানে পেস্ট করেন। এখন কালারের পরিবর্তে হবে কি ফন্ট সাইজ, প্রপার্টির নাম কি ফন্ট সাইজ। আর এখানে কোনটা আসবে, এই যে ফন্ট আসবে, এখানে কি আসবে ফন্ট। বুঝতে পারছি? এখন সেভ করে রিলোড দেন, দেখেন যে ছোট হয়ে গেছে। এটা ছিল ডাইনামিক। এখন দেখেন আমি চেঞ্জ করতেছি এই তিনটা জিনিস চেঞ্জ করতেছি, এখানে ফন্ট সাইজ, কালার এবং নাম তিনটাই কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি কাজ করতেছি এইখানে, চেঞ্জ হচ্ছে কোথায়, এইখানে। তার মানে এখন বলেন, আগে হচ্ছিল ডিজাইন হবে, তারপরে কি হবে ডেভেলপমেন্ট হবে। আর ডেভেলপমেন্ট অবশ্যই আমি কোথায় করতেছি, ওই ডিজাইনের উপরে করতেছি। তার মানে আগে ডিজাইন হবে, ওই ডিজাইনের মধ্যে আমার ডেভেলপমেন্ট করতে হবে। এখন আপনার ডিজাইনার কি করছে, এরকম একটা সুন্দর একটা ডিজাইন সাজায় দিচ্ছে। এখন আপনার ক্লায়েন্ট চাইলে এই লেখাটার কালার পরিবর্তন করবে, ফন্ট সাইজ পরিবর্তন করবে, এখানে নাম পরিবর্তন করবে। তার জন্য আমরা কি করছি, তিনটাই কিন্তু করে দিছি, যে সে, তুমি যদি এইখানে যা যে নামটা দিবা, ক্লায়েন্টকে বলবো যে তুমি এখানে যা যে নামটাই দিবা ওই নামটাই হবে। এইখানে যা হচ্ছিল কি, এখানে যা যে কালারের নামটা দেবা এবং এখানে যা যে ফন্ট সাইজটা দেবা, তোমার এখানে তিনটাই অ্যাপ্লাই হবে। দেখেন টমেটো হয়ে গেছে, জয় শেখ 01 হয়ে গেছে, ফন্ট সাইজ 12 পিক্সেল হয়ে গেছে। ক্লায়েন্ট আপনার ডিজাইনার ধরেন এটা ফিক্সড করে দিছে, এটা কি করছে, ডিজাইনার ফিক্সড করে দিছে, এর উপরে আপনি এখন এই যে ডাইনামিক অপশন করে দিয়েছে। এখন আমরা ডাইনামিক তো এখান থেকে চেঞ্জ করতেছি না, কিন্তু ওই যে আদারওয়াইজানে আমরা যখন ওই যে একটা ফর্ম বানাই দেব, ওই ফর্মের মধ্যে দিবে আর সেভ দিবে, দেবে আর সেভ দেবে, অটোমেটিক চেঞ্জ হবে। এখন ওই ফর্ম থেকে আনার জন্য এইখানে আমরা ফর্ম থেকে নিয়ে আসব, এইখানে হলো ফর্ম থেকে নিয়ে আসবো, তাহলে আমাদের কাজ শেষ। আর বাকি যা আছে সব আমাদের হয়ে গেছে। শুধু আমাদের এরপরে নেক্সট কাজ হচ্ছে হলো ফর্ম থেকে এখানে আনা। আদারওয়াইজ দেখছেন, মানে আপনি ভিজুয়ালাইজ করেন যে ওই ফর্ম নিয়ে কাজ করছেন, যা দিচ্ছেন বাটন দিচ্ছেন, ওই বাটনের ডাটা ক্লিক করার পরে এখানে আনতে হবে, তাহলে আপনার এই কাজটা অটো হয়ে যাবে। এই হলো কাজ ডেভেলপমেন্টের, এইটুক পারলেই আনা, আর কিছুই নেই। এখন আপনার কি করবে, আপনার ক্লায়েন্ট এসে একটা ফর্ম থাকবে, এইভাবে একটা ফর্ম থাকবে, যে ফর্মে কি করে, প্রথম ফর্মে থাকবে নাম, কি থাকবে নাম, পরেরটা থাকবে কি কালার, তারপরে থাকবে কি ফন্ট সাইজ, এখানে একটা বাটন থাকবে আপডেট। এইখানে যে নাম দেবে, এখানে যে ফন্ট সাইজ দেবে, এখানে যে কালারটা দেবে, এগুলা যাবে কোথায়, এগুলা আসবে হচ্ছে হলো এই যে এইখানে, এই যে এগুলোর মধ্যে আসবে, এগুলোর মধ্যে যখন আসবে তখন এই যে এখানে অটো কাজ করবে, দেখবেন তখন শেষ। যা দেবে সেই করতে হবে।
এখানে চেঞ্জ হয়ে যাবে। এখন আপনার কাজ সব শেষ। এখন কাজ হলো ফর্ম থেকে এই জায়গা আনা। এই জায়গা আনলে তো এই জায়গা আনতে পারলে এটা তো অটো চলে যাবে, কারণ এইটা এখানে আনা মানে কি এর মধ্যে বলে দেওয়া, আর এর মধ্যে বলে দেওয়া মানে কি এখানে অটো চলে আসা। এই কাজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ হলো এইগুলা। যে এখন দেখেন একটা ক্লায়েন্ট কিন্তু এখানে একটা ফর্ম থাকলো, বুঝেন, ফর্মের মধ্যে এখানে থাকলো একটা বক্স, ইনপুট বক্স, যে ইন্টারিয়র নাম, তার মানে কি সে বুঝবে এখানে নাম চাচ্ছে। এখানে থাকবে ইন্টারিয়র কালার নেম, সে কালার নেম দেবে। এখানে থাকবে হলো ফন্ট সাইজ, সে কিন্তু ফন্ট সাইজ বুঝবে। তারপর এখানে বাটন থাকবে আপডেট নাও, তাহলে সে কিন্তু ফর্মটা দেখে বুঝবে, তার কিন্তু আর কোডিং বোঝার দরকার নেই, এই ফর্ম দেখলে যে কেউ বুঝবে। এইটাই হচ্ছিল ক্লায়েন্টের বানাই দেব। এই যে যখন এখানে ক্লিক করব, এই ক্লিক করলে এই যে আমি যা লিখতেছি এই এই ডাটাগুলো তখন আমাকে এখানে আনতে হবে, এই যে এখানে আনতে হবে, এখানে আনতে হবে। এখানে আনতে পারলে এখানে তখন অটো কাজ করবে। এখন এখানে আনাই হলো আমাদের নেক্সট কাজ, আর বাকি কাজ এইভাবেই। বাকি কাজ কি এইভাবেই। এখন দেখেন বুঝছেন কিনা, আমি আর একটু ক্লিয়ার করে দেই। হচ্ছে হলো সেন্টিমিটার টু ইঞ্চি। দেখেন এই যে একটা যে কোনো ক্লায়েন্ট আসলে কিন্তু বুঝবে যে এখানে কি আছে, লেন্থ, কি আছে, লেন্থ। এখানে বলতেছে সেন্টিমিটার, আমি সেন্টিমিটার সিলেক্ট আছে, আর এখানে কি আছে, ইঞ্চি। এখন এই যে এইখানে এখানে আমি পরিবর্তন করে যা দেব, সেন্টিমিটার থেকে কিসে পরিবর্তন হবে, ইঞ্চিতে। বিষয়টা কি বুঝতে পারছি? তার মানে এখানে এটা কিন্তু কাস্টমার বুঝবে, কিন্তু ভিতরে কাজ কিন্তু ওইটাই। কি কাজ, যে হচ্ছে হলো এখানে বলে দিছে কি সেন্টিমিটার, আর এখানে সেন্টিমিটারের ভ্যালু এক্সাম্পল হিসেবে কত, ধরেন 20 দিল, আর এখানে আসবে কি মিটার। বুঝতে পারছি? তখন আপনি এই যে এইখানে হচ্ছে হলো কি শো করাবেন, মিটার শো করাবেন। তাহলে তখন দেখবেন যে আপনার এখানে মিটারটা শো হবে। তার মানে কি এইভাবে হচ্ছিল আমরা একটা ফর্মের মাধ্যমে কাজ করব, ওইভাবে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। এক্সাম্পল হিসেবে আমি 20 সেন্টিমিটার দিলাম, অটোমেটিক আমার ইঞ্চি চলে আসছে। আর এই যে ভিতরে আসলে ডেভেলপার এটা কাজ করছে, সেটা কিভাবে কাজ করছে, যে এই 20 মিটার যখন দেবে, সেন্টিমিটারের যে সূত্রটা আছে ওইটার সাথে সূত্র করে এখানে শো করাই দিচ্ছে। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এগুলো বুঝবো। তবে